প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করতে চেষ্টা করব নবম অধ্যায়, যেখানে কম্পোজিট ম্যাটেরিয়ালসের বিষয়ে আলোচনা করতে এবং জানতে বলা হয়েছে। তার 9.1, 9.2 এবং 9.3, যেখানে আলোচ্য বিষয় হিসাবে আছে ডিফাইন কম্পোজিট ম্যাটেরিয়ালস, লিস্ট দি কম্পোজিট ম্যাটেরিয়ালস অ্যান্ড স্টেট ক্লাসিফিকেশন অব কম্পোজিট ম্যাটেরিয়ালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটু চেষ্টা করি এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোকপাত করার এবং জেনে নেওয়ার। প্রথমেই আসা যাক, কম্পোজিট ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, ডেফিনেশন অফ কম্পোজিট ম্যাটেরিয়ালস। আসলে কম্পোজিট ম্যাটেরিয়ালস হচ্ছে এমন এক ধরনের পদার্থ বা ম্যাটেরিয়ালস যেটা কিনা বিভিন্ন রকমের পদার্থের সহযোগে, বিভিন্ন রকম হতে পারে দুটো বা অধিক এরকম ম্যাটেরিয়ালের সহযোগে, সেটা হতে পারে সহযোগটা কেবল রাসায়নিকভাবে অথবা বাহ্যিকভাবে, তারা একত্রিত হয়ে অপেক্ষাকৃত অধিক গুণ সম্পন্ন এবং সুনির্দিষ্ট প্রয়োগ বা ব্যবহারের উদ্দেশ্যে যদি তৈরি করা হয়, ব্যবহৃত হয়, তাহলেই সেই ম্যাটেরিয়ালসটাকে বলা হবে কম্পোজিট ম্যাটেরিয়ালস। একটি সুনির্দিষ্ট প্রয়োগ বা ব্যবহারকে উদ্দেশ্য করে এবং অপেক্ষাকৃত অধিক গুণাগুণ, প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স সহযোগে যদি প্রচলিত দুই বা ততোধিক সাবস্ট্যান্স বা পদার্থকে, বস্তুকে একত্রিত করে একটি মাত্র পদার্থ বা তৈরি করা হয়, বস্তু তৈরি করা হয়, তবেই সেই ম্যাটেরিয়ালসটাকে আমরা অভিহিত করব বা করা হয় কম্পোজিট ম্যাটেরিয়ালস হিসাবে। এই যে সাবস্ট্যান্সের কথা বলা হচ্ছে, এই যে বস্তুগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো হতে পারে ফাইবার, হতে পারে প্লাস্টিক, হতে পারে মেটালস, হতে পারে অন্যান্য যে কোনো ধরনের পদার্থ। কম্পোজিট ম্যাটেরিয়ালকে যখন পরীক্ষা করা হয় তখন স্পেশালি তার আলাদা আলাদা কম্পোনেন্ট অথবা সাবস্ট্যান্সের ভিত্তিতেও করা যেতে পারে, অথবা তারা কোনভাবে সংযুক্ত হলো তার নিরিখেও কম্পোজিট ম্যাটেরিয়ালসকে পরীক্ষা করা যেতে পারে, তার মান যাচাই করা যেতে পারে। কম্পোজিট ম্যাটেরিয়ালসের যদি আমরা লিস্ট দেখতে চাই তাহলে আমরা এরকম বলতে পারি, যেমন রিইনফোর্সড কংক্রিট একটি কম্পোজিট ম্যাটেরিয়ালস, ফাইবার গ্লাস একটি কম্পোজিট ম্যাটেরিয়ালস, কার্বন ফাইবার একটি কম্পোজিট ম্যাটেরিয়ালস, প্লাইউড কম্পোজিট উড, সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটস, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটস, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস ইত্যাদি। আমরা এইগুলোর সম্পর্কে বিস্তারিত একটু যদি জানার চেষ্টা করি অল্প করে, তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে আসলে কি হতে পারে। যেমন রিইনফোর্সড কংক্রিটের ক্ষেত্রে যদি এটা কম্পোজিট ম্যাটেরিয়ালস হয়, সেখানে বলা হচ্ছে যে স্টিল এর বার বা তার সহযোগে যদি আমরা কংক্রিটকে একত্রিত করে কিছু একটা পদার্থ তৈরি করি ব্যবহারযোগ্য, তবে সেটা রিইনফোর্সড কংক্রিট হিসাবে অভিহিত হবে। বাস্তবে এটা বহু ব্যবহৃত হচ্ছে। তোমরা জানো, আমাদের যে কোনো ঢালাইয়ের জায়গায় যেখানে আরসিসি বলা হয়, সেই সকলগুলোই কিন্তু আসলে কম্পোজিট ম্যাটেরিয়ালস হিসেবে অভিহিত ইন এ সেন্স, যেটা আসলে কম্প্রেশন এবং টেনশন ফোর্সকে দারুণভাবে রেজিস্ট করতে পারে বা সহ্য করতে পারে, সামর্থ্য খুব বেশি। এবার ফাইবার গ্লাস সম্পর্কে যদি বলি, তাহলে বলা যেতে পারে যে এইটার আসলে গ্লাসের যে ফাইবারগুলো, সেগুলো প্লাস্টিক রেজিনের মধ্যে আবদ্ধ করে আমরা উচ্চ সামর্থ্যের, উচ্চ স্টিফনেস বিশিষ্ট এবং করোশন এবং হিটকে দারুণভাবে প্রতিহত করতে পারে এই জাতীয় একটি আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস তৈরি করতে পারি। আবার কার্বন ফাইবার্সকে যদি প্লাস্টিক রেজিনের মধ্যে সংযুক্ত করে আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস তৈরি করি, তাহলে সেটা হয়ে যাবে কার্বন ফাইবার। যেমন এটির খুব ক্ষয় এবং ফেটিক লোডকে সে রেজিস্ট করতে পারে, স্ট্রেংথ এবং স্টিফনেস খুব ভালো হয়। প্লাইউড বিভিন্ন রকমের পাতলা পাতলা উডের যে লেয়ার, সেগুলোকে যদি আমরা গ্লু বা আঠার মাধ্যমে একত্রিত করতে পারি এবং সেগুলোর লেয়ারগুলো যদি একে অপরের সঙ্গে ভিন্ন ভিন্ন কোণে অথবা সমকোণে সংযুক্ত করে আমরা একটি ম্যাটেরিয়ালস তৈরি করি, তখন সেটা হয়ে যাবে প্লাইউড নামে, যার
স্ট্রেংথ খুব বেশি হবে, খুব স্টেবল হবে এবং একই সাথে সে দুমড়ে মুচড়ে যাওয়া এবং ফেটে যাওয়া দারুণভাবে সে প্রতিহত করতে পারে বা প্রতিরোধ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করি ক্লাসিফিকেশনটি, কম্পোজিট ম্যাটেরিয়ালসকে কীভাবে ক্লাসিফাই করা যায়। আমরা এভাবে বলতে পারি যে বিভিন্নভাবে কম্পোজিট ম্যাটেরিয়ালসকে ক্লাসিফাইড করা যেতে পারে, শ্রেণীবদ্ধ করা যেতে পারে। হতে পারে তার ম্যাট্রিক্স ম্যাটেরিয়ালকে ভিত্তি করে, অথবা তার স্ট্রাকচারকে বিবেচনা নিয়ে আমরা এ করতে পারি। যেমন আমরা যেরকম বলি যে কমন ক্লাসিফিকেশন হচ্ছে এরকম ম্যাট্রিক্স ম্যাটেরিয়ালের উপরে ভিত্তি করে আমরা তাকে বিভাজিত করতে, তখন আমরা বলতে পারবো মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটস, সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটস, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস, এরকম। আবার যখন আমরা স্ট্রাকচারের ভিত্তিতে এটাকে শ্রেণীবিভক্ত করতে চেষ্টা করব, তখন আমরা বলতে পারবো পার্টিকুলেট কম্পোজিটস, ফিভারাস কম্পোজিটস, লেমিনার কম্পোজিটস, স্যান্ডউইচ কম্পোজিটস ইত্যাদি। তাহলে এই নামকরণগুলোর সার্থকতা কী, মাহাত্ম্যটা কী, তাৎপর্যটাই কী? সেটা হচ্ছে এরকম যে যদি আমাদের বিভিন্ন রকমের ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল যেমন মেটাল, সিরামিক, পলিমার ইত্যাদিকে আমরা ব্যবহার করি নানাবিধ সুবিধা এবং অসুবিধা সত্ত্বেও, এবং তার স্ট্রেংথ, স্টিফনেস, ডাক্টিলিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, করোশন রেজিস্ট্যান্স ইত্যাদিগুলোকে পাওয়ার জন্য, অতি ভালোভাবে পাওয়ার জন্য আমরা যদি ম্যাট্রিক্স কম্পোজিট তৈরি করার চেষ্টা করি, তখন আমরা এরকম কখনো হতে পারে যে মেটাল ফাইবার অথবা পার্টিকেলসকে আমরা অন্তর্ভুক্ত করে যদি একটি মেটাল ম্যাট্রিক্সের মধ্যে এটা করতে পারি, তবে যে কম্পোজিট ম্যাটেরিয়ালসটি তৈরি হবে সেটা মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট হিসেবে হবে। যেমন আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম সিলিকন কার্বাইড, টিটানিয়াম কার্বন ফাইবার, কপার গ্রাফাইট, এই হচ্ছে আমাদের মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটসের উদাহরণ। কারণ এর ভিতরে আমরা মেটালের ফাইবারগুলোকে ব্যবহার করতেছি অন্য একটি মেটাল এর মধ্যে এমবেডেড হিসাবে। একই সাথে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটের ক্ষেত্রে আমরা বলতে পারি সিরামিক ফাইবারকে আমরা সিরামিক ম্যাট্রিক্সের মধ্যে ব্যবহার করে আমরা সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট তৈরি করি, যেখানে আমরা বলতে পারি সিলিকন কার্বাইড, অ্যালুমিনা, জিরকোনিয়া কার্বন ফাইবার, এগুলো সবই হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটসের উদাহরণ। আবার পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটসের ভিতরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অর্গানিক ফাইবার ইউজ করা হয় অথবা পার্টিকেলস ইউজ করা হয় পলিমার ম্যাট্রিক্সের মধ্যে। তখনই আমরা পলিমার ম্যাট্রিক্স পাই, যেটা মূলত দারুণ ফ্লেক্সিবল হতে পারে এবং লো ডেন্সিফাইড, সেজন্য একটু হালকাও হয় এবং ইম্প্যাক্ট এবং ফ্যাটিক লোডকে সে রেজিস্ট করতে পারে। যেমন এপক্সি গ্লাস ফাইবার, পলিস্টার কার্বন ফাইবার, পলিপ্রোপাইলিন উড ফাইবার, এগুলো সবই হচ্ছে পলিমার ম্যাট্রিক্সের কম্পোজিট। এরপরে আমরা স্ট্রাকচারের ভিত্তিতে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। যেমন হতে পারে পার্টিকুলেট কম্পোজিট, যেটা বলছিলাম, এখানে মূলত স্মল পার্টিকেলস ব্যবহার করা হয় পুরো ম্যাট্রিক্সের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, কিন্তু পার্টিকেলসগুলো হতে পারে ডিফারেন্ট শেপসের, স্পেরিক্যাল, কিউবিক, ইরেগুলার ইত্যাদি। এইভাবে যদি আমরা একটি কম্পোজিট তৈরি করি, তাহলে আমরা হার্ডনেস, ওয়ার রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভিটি দারুণভাবে এর কোয়ালিটিকে বাড়িয়ে নিতে পারি, এর মানকে বাড়িয়ে নিতে পারি। তাহলে পার্টিকুলার কম্পোজিটের এই সকল বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকবে, সুবিধাগুলো পাওয়া যাবে। যেমন আমরা বলতে পারি কংক্রিট একটি পার্টিকুলেট কম্পোজিটস, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিটস, সিরামিক পার্টিকেলস এর সাথে ব্যবহার করে আমরা পার্টিকুলার কম্পোজ করতে পারি। কী হলো যে কংক্রিট মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট ব্যবহার করব সিরামিক পার্টিকেলসের মধ্যে, এবং একই সাথে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট গ্লাস বেডের সঙ্গে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের পার্টিকুলেট কম্পোজিট
তৈরি হতে পারে। আবার ফিব্রাস কম্পোজিট আমরা কি করে পেতে পারি? লং ফাইবার ইউজ করা হবে একই দিক বরাবর, অথবা র্যান্ডমলি বিভিন্ন দিকে রেখে আমরা এই যদি কম্পোজিটটা তৈরি করি, এই ম্যাট্রিক্সটা তৈরি করি, তাহলে ফিব্রাস কম্পোজিট হয়ে যাবে। এর এই ফাইবারগুলোর হতে পারে সার্কুলার শেপ, রেক্টেঙ্গুলার শেপ, ইলেকট্রিক্যাল শেপ, যেটাই হোক না কেন, কিন্তু এগুলো করলে আমরা পাবো হচ্ছে ফাইবারের কারণে স্ট্রেংথ বৃদ্ধি পাবে, স্টিফনেস বৃদ্ধি পাবে, যে বিভিন্ন দিকে বিস্তৃত অবস্থা থাকবে, তার কারণে হচ্ছে ফ্র্যাকচার টাফনেস এটি বৃদ্ধি পাবে, ইত্যাদি সুবিধাগুলো আমরা এখান থেকে পাবো। ফিব্রাস কম্পোজিটস হতে পারে এরকম ফাইবার গ্লাস, কার্বন ফাইবার, রেইনফোর্সড পলিমার এবং উড। লেমিনার কম্পোজিট হিসেবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে এরকম হতে পারে যে থিন লেয়ার হতে পারে, অথবা শীট আকারে হতে পারে, যেটা কিনা একত্রিত হবে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে আমরা বন্ডিং আকারে অথবা অন্য কোনো প্রক্রিয়া তাদেরকে একত্রিত করে রাখবো, তাহলে এইটা নাম হবে হচ্ছে লেমিনার কম্পোজিট, যেখানে হতে পারে খুব শক্তিশালী অ্যাডহেসিভ ইউজ করা হবে, যেটা একটু আগে আলোচনার মধ্যে বলা হচ্ছিল। এখানে এই যে লেয়ারগুলো, থিন শিটগুলো, সেটা বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকতে পারে, যেমন প্যারালাল হতে পারে, পারপেন্ডিকুলার হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে একের সঙ্গে অপরের। এই লেয়ারগুলো কি করে? সে স্ট্রেংথ বাড়িয়ে দেয়, স্টিফনেস বাড়িয়ে দেয়, থার্মাল এক্সপ্যানশনকে কমিয়ে দেয়, যাতে কিনা খুব সহজেই এটি সহ্য করতে পারে, এরকম একটি বিষয়। এবং এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে প্লাইউড, লেমিনেটেড গ্লাস, গ্রাফাইট, এপক্সি ইত্যাদি। স্যান্ডউইচ কম্পোজিটের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলতে পারি যে দুটো, মনে করা যাক থিন লেয়ার অথবা ফেস শিট, আমরা বন্ডেড আকারে একটি পুরু বা মোটা কোর লেয়ার তৈরি করে যদি আমরা কম্পোজিট তৈরি করার চেষ্টা করি, তবে সেটাকে বলা হবে স্যান্ডউইচ কম্পোজিট। কিন্তু কোর লেয়ার যেটা তৈরি হবে সেটা হতে পারে ফোমিং আকারে, হানিকম্ব আকারে, অর্থাৎ মৌচাক যেরকম থাকে সেই ওই স্ট্রাকচার হতে পারে, অথবা ব্যালসা উড এবং অন্য কোনো ফর্মে। কিন্তু এগুলো করার কারণে যে উপকারটি পাওয়া যাবে সেটা হচ্ছে অপেক্ষাকৃত ম্যাটেরিয়ালসটা হালকা হবে এবং তার দৃঢ়তা, রিজিডিটি খুব বেশি পাওয়া যাবে। এইগুলোর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে এয়ারক্রাফট উইং, বোট হালস, অথবা নৌকার যে হাল থাকবে, বিভিন্ন নৌকার, সি গোয়িং নৌকা বিশেষ করে, এবং ইনসুলেটেড প্যানেল, যেগুলো সবগুলোই স্যান্ডউইচ কম্পোজিটসের পর্যায়ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখার চেষ্টা করলাম কম্পোজিট ম্যাটেরিয়ালসের সংজ্ঞা, কম্পোজিট ম্যাটেরিয়ালসের তালিকা বা কী কী হতে পারে, কম্পোজিট ম্যাটেরিয়ালস হিসেবে তার নাম কী কী হতে পারে, এবং সর্বশেষে কম্পোজিট ম্যাটেরিয়ালসের ক্লাসিফিকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এরপরে টেক্সট পড়ে আরও পরিষ্কার ধারণা নিয়ে তোমরা নিজেদেরকে আরও তৈরি করবে, সেই প্রত্যাশা রেখে এবং ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন আমি শেষ করছি।